ডক্টর দাশগুপ্ত, আজকে সুপ্রিম কোর্টের হিয়ারিং গোটা দেশ দেখছে, প্রতিটা মানুষ আজকে সুপ্রিম কোর্টের এই হিয়ারিং এর দিকে হয়তো নজর রাখবেন। আপনারা কি এক্সপেক্ট করছেন? দেখুন, গণতন্ত্রের যে চারটি পিলার, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি অ্যান্ড ফ্রি প্রেস, মিডিয়া, এই চারটে স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ এক্সিকিউটিভ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। এর উপর মানুষ এই পার্টিকুলার ঘটনায় আস্থা হারিয়েছে, সেটা প্রতি পদে প্রমাণিত হচ্ছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য প্রশাসন, প্রত্যেকটা জায়গায় কাজের অসঙ্গতি এবং গাফিলতি, কোনো জায়গায় প্রোটোকল মেনটেন করে কাজ করার কোনো নিদর্শন নেই। সমস্ত জায়গায় ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি এবং এই প্রত্যেকটা জায়গায় যে ইরেগুলারিটি, সেইটার জন্য মানুষ এখন একেবারে সারা দেশ চোখ বুজে তাকিয়ে আছে এই জুডিশিয়ারির উপরে। সুতরাং এদের বিচার ব্যবস্থার উপরেই আলটিমেটলি ভবিষ্যতে আমাদের এই পার্টিকুলার কেসটা কোন দিকে যাবে সেটা নির্ভর করছে। আজকের হিয়ারিং, আগের দিন হিয়ারিংয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অত্যন্ত কড়া বেশ কয়েকটি অবজারভেশন করেছেন, পুলিশকে এক প্রকার তুলোধনা করেছেন। রাজ্যের তরফে কপিল সিব্বল দাঁড়িয়ে বারবার চেষ্টা করেছেন ডিফেন্ড করার, কিন্তু প্রতিটা ডিফেন্স ভেঙে পড়েছে। আজকে আবারও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আপনি মনে করছেন বা এক্সপেক্ট করছেন যে আবারও এক হাত নেওয়া হতে পারে প্রশাসন? হ্যাঁ, অবশ্যই, কারণ প্রশাসনের প্রত্যেকটা কাজে অসঙ্গতি মিডিয়ার মারফতেই আমরা এই এত খবর পাচ্ছি, এবং প্রতিটি স্টেপে যে এত ইরেগুলারিটি, সেক্ষেত্রে তুলোধনা না করা বা এক হাত না হওয়াটাই আমার কাছে খুব আশ্চর্যের মনে হবে। কিন্তু শেষমেশ কী হয় সেটা আলটিমেটলি ভবিষ্যতই বলে দেবে, এবং মানুষ অত্যন্তভাবে এখন ক্ষিপ্ত হয়ে আছেন সবাই। মানে এই যে ডিলেড জুডিশিয়ারি প্রসেস, সেটাও কিন্তু মানুষের মধ্যে একটা অত্যন্ত ক্ষোভের জন্ম দিয়েছে। ঠিক, কিন্তু সেই দিক থেকে বলতে গেলেও মানুষের আস্থা ভরসা সবটাই কিন্তু আমাদের বিচার ব্যবস্থার উপর রয়েছে, এবং সম্পূর্ণভাবে সম্মান জানিয়ে আমরা এটা আশা করতে পারি যে আজ হয়তো সেই বাবা মা যারা দীর্ঘদিন ধরে চোখের জলটা ফেলছেন, একটা মাস ধরে বিচারের দাবি তারাও করছেন, তাদের হয়তো কোথাও না কোথাও গিয়ে একটা স্বস্তি হয়তো তারা পেলেও পেতে পারেন। আপনাদেরও কি তেমনটা মনে হয় সুকান্তবাবু? হ্যাঁ, নিশ্চয়ই। অ্যাকচুয়ালি দেখুন, যেটা দীপঙ্করবাবু বলছিলেন যে একটা সাধারণ মানুষ পুলিশ প্রশাসন রাষ্ট্র ব্যবস্থা সব কিছুর উপরে আস্থা হারিয়ে ফেলেছে, সেই একটা জায়গা থেকে এটা কিন্তু এখন আর স্টেট ভার্সেস একটা খুনি বা মার্ডারের কেস নেই। তো আমাদের আরও এক্সপেকটেশনটা তখন বেড়ে গেছে যখন সুপ্রিম কোর্ট নিজে থেকে কেসটা সুমোটো নিজের হাতে নিয়েছেন। নিশ্চয়ই সুপ্রিম কোর্ট মনে করেছেন যে এটা এখন আর একটা কোনো খুনের মামলা নয়, এটা একটা সারা দেশের, সারা রাজ্যের, সারা পৃথিবীর একটা কালেকটিভ কনসায়েন্সের একটা বিবেকে আঘাত লাগছে, এবং সবচেয়ে বড় কথা একটা আত্মবিশ্বাসে আঘাত লাগছে। মানুষের যে বেঁচে থাকার যে একটা কনফিডেন্স যে আমি কাজ করব। আজকে একটা জেলা থেকে যে মেয়েটি কলকাতায় স্বাস্থ্যকর্মী হিসাবে, টেকনোলজিস্ট হিসেবে কাজ করে, সেও বলছে যে আমাকে বাড়ি থেকে বলছে যে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে ফিরে যেতে। তো এই যে একটা মানুষের মানে আইনের শাসনের উপরে বিশ্বাস হারিয়ে যাওয়া, এইটাকে উপলব্ধি করেই নিশ্চয়ই সুপ্রিম কোর্ট নিয়েছেন। এবং আমরা চাই, আমরা আইনের খুঁটিনাটি বুঝি না, আমরা চাই সুপ্রিম কোর্ট এই অবস্থাটার যে মানে অভূতপূর্ব অবস্থা, এটা আগে কোনোদিন হয়নি, এটা বিচার করে একটা অভূতপূর্ব কিছু করুন যাতে অভয়া বিচার পায়, এবং অভয়ার মতো আরও 100টা অভয়া তৈরি। এইরকম সংঘবদ্ধ আন্দোলন, এরকম সংঘবদ্ধভাবে প্রতিবাদ করা বহুদিন দেখা যায়নি। বহুদিন বলতে আমার তো ছুটিতে নেই যে কবে পশ্চিম বাংলার বুকে এইরকম আন্দোলন হয়েছে। অবশ্যই, এই যে বললাম মানুষের নিজের যে বেঁচে থাকার বিশ্বাস, সাহস, সেইটা যখন মানুষ হারিয়ে ফেলেছে, দেয়ালে পিঠ যখন থেকে গেছে, এবং যখন চোখের সামনে মানুষ দেখতে পাচ্ছে রক্ষকই ভক্ষক, যখন একটা গুন্ডা সে পুলিশের বাইকটা হাতে পায়, তখন তার কনফিডেন্সটা কতটা লাফিয়ে বেড়ে যায়। একদমই তাই। তেমনি একটা দুর্বৃত্ত যখন সে মেডিকেল কাউন্সিলের পেনাল এথিক্যাল কমিটি হয়ে আরও তার সতীর্থ ডাক্তারদের উপরে ছড়ি ঘোরানোর সুযোগ পেয়ে যায়, তখন কিন্তু এই অবস্থা, এই যে মানে ললেসনেসের অবস্থাটা সৃষ্টি হয়, তখনই সাধারণ মানুষ, সাধারণ স্বাস্থ্যকর্মী, সাধারণ চিকিৎসকের আর রাস্তায় বেরিয়ে আসে তারা কিছু করার থাকে না, কারণ দেওয়ালে পিঠ থেকে গেছে, আর চোখ বুঝে থেকে আমাদের। এবং সেখান থেকে গোটা পৃথিবীতে আজকে প্রোটেস্ট হচ্ছে, এবং গোটা পৃথিবীর প্রত্যেক শহর, প্রত্যেক দেশে আজকে প্রতিবাদ হচ্ছে। সেই ছবিও আমরা দেখাবো একটু পর। এই মুহূর্তে যাবো ডক্টর সজলের কাছে। ডক্টর সজল বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, চিকিৎসক। ডক্টর বিশ্বাস, প্রশ্ন একদম সিম্পল, সুপ্রিম কোর্টের দিকে গোটা দেশের নজর, আপনাদের নজর, আমাদের নজর, সবার নজর সুপ্রিম কোর্টে। আজকে আপনারা কি এক্সপেক্ট করছেন, কি আজকে হতে পারে বলে আপনারা মনে করছেন? এটা
আমাদের এক্সপেকটেশন অবশ্যই রয়েছে বিচার ব্যবস্থা ফাইনালি যদি কিছু সমাধান করতে পারে বা কিছু জাস্টিস দিতে পারে, কিন্তু এখানে কয়েকটা জিনিস বোঝা দরকার রয়েছে। একদিকে আমাদের যে রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্র ব্যবস্থা, তার স্তম্ভ হিসাবে কিন্তু বিচার ব্যবস্থাও অন্যতম একটা স্তম্ভ। আর পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি সবগুলোই হচ্ছে এক একটা করে স্তম্ভ। এখানে পুলিশ এবং প্রশাসন তার যে নগ্ন ভূমিকা, অত্যন্ত ন্যাক্কারজনক ভূমিকা, এটা মানুষ আজকে বুঝতে পারছে এবং প্রকাশ্যে চলে এসেছে। এখানে যে খুন ধর্ষণের ঘটনা কর্মস্থলে হলো আরজিকর মেডিকেল কলেজ তরুণী চিকিৎসকের ওপরে, এবং সেটাকে যে তথ্য প্রমাণ লোপাট করা এবং ধামাচাপা দেওয়া এবং দোষীদের আড়াল করা রাষ্ট্রযন্ত্রের সক্রিয় সহযোগিতায় বা সক্রিয় প্রচেষ্টায়, এই জায়গাটাই হচ্ছে ভয়ের বিষয়। কারণ এই ধর্ষণ শুধুমাত্র একজন, দুজন, চারজন ব্যক্তির দ্বারা নয়, এটা গোটা রাষ্ট্রযন্ত্রের দ্বারা ঘটেছে বলে আমরা মনে করি। গোটা সমাজের উপর এই ধর্ষণ ঘটেছে বলে আমরা মনে করি সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে। স্বাভাবিকভাবে রাষ্ট্রযন্ত্রের ভূমিকা নিয়ে এখানে আমাদের প্রশ্ন থেকেই যায়। আমরা মনে করি সাধারণ মানুষের মধ্যেও সেই অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে বলে, এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষ আজকে রাস্তায় নেমে আসছে স্বতঃস্ফূর্তভাবে, যেটা আপনারা আলোচনা করছিলেন। সজলবাবু, আপনার মনে হয় মানুষের এমনি রাস্তায় নামার কোনো প্রয়োজনীয়তা ছিল? যদি প্রশাসন সঠিকভাবে ব্যবস্থা আগেই গ্রহণ করতো, তাহলে কি সাধারণ মানুষের এইরকম ভাবে পথে নামতে হতো, রাত জাগতে হতো, ভোর জাগতে হতো? একদম 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 এটাই আমরা বলতে চাই সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে। প্রশাসনের এখানে দায়িত্ব ছিল প্রথম থেকেই। যদি একটা সিম্পল রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা হয়, যারা করেছে ওর ভেতরেই হয়েছে, স্বাভাবিকভাবে এটা ধরে ফেলাটা কোনো একেবারেই কোনো কঠিন কাজ নয়। মানে খুব সাধারণ ইয়েতেই তারা ধরে ফেলতে পারতো এবং তাদেরকে শাস্তি দিত। এটাই ছিল প্রশাসনের মানবিক মুখ, এবং তারা সেটা দিয়ে দাঁড়াতে পারতো যে এই দেখো আমরা এই ঘটনা একটা ঘটেছে, অন্যায় হয়েছে, এটা আমরা তাদেরকে শাস্তি দিচ্ছি। ঠিক, অভয়ের মৃত্যুর পর কিশোর আমরা এটাও জানি, সজলবাবু এটাও নিশ্চয়ই আপনার মনে থাকবে যে অভয়ের মৃত্যুর পর 5টা দিন রাজ্য পুলিশের হাতেই সমস্ত কিছু ছিল, তারা সঠিক তদন্ত করতে পারতেন, এভিডেন্স জোগাড় করা থেকে শুরু করে কখন কোথায় কিভাবে এই ঘটনা ঘটেছে সেটা পর্যন্ত তারা শনাক্ত করতে পারতেন। সেখানেও কোথাও না কোথাও কি একটা সদিচ্ছার অভাব, যে কারণে বারংবার এটাও প্রশ্ন বলা হচ্ছে হচ্ছে যে সন্দীপ ঘোষের মতো মানুষকে একবার জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে যেন দেখানোর চেষ্টা হয়েছে যে এই একমাত্র দোষী গিয়ে একটা কাজ করেছে, এর পিছনে আর কারুর মাথা, কারুর হাত, কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সেখানে দাঁড়িয়ে প্রশ্ন ওঠে পুলিশ প্রশাসনের ইন্টেনশন নিয়ে। একদমই তাই, শুধু ইন্টেনশন নয়, এটা তো একদম পরিষ্কার, একদম পরিকল্পিতভাবে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই পরিকল্পনার অংশ, পুলিশ প্রশাসনের পরিকল্পনার অংশ। এটা কেন, সেটাও আস্তে আস্তে করে বেরিয়ে আসছে যে দুর্নীতির চক্র আজকে আরজিকর মেডিকেল কলেজে চলতো, বা গোটা স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতির চক্র চলে, পরীক্ষায় পাস ফেল থেকে শুরু করে, অনার্স থেকে শুরু করে, ট্রান্সফার পোস্টিং থেকে শুরু করে, পারচেজ প্রকিউরমেন্ট থেকে শুরু করে, সমস্ত কাজে যে একটা মানে সিন্ডিকেট কাজ তৈরি হয়েছে, লক্ষ লক্ষ টাকা যে তোলাবাজি চলে, নানান রকমের অসামাজিক কাজকর্ম চলে, মদ কাজে জাগে নাই, মানে র্যাকেট থেকে শুরু করে নানান রকমের এই যে অসামাজিক কাজগুলো চলে ভেতরে, এইটা যাতে প্রকাশ্যে চলে না আসে তার জন্য হচ্ছে এই ধামাচাপা দেওয়া। কারণ একে যাকেই ধরা হবে সেই হয়তো খোঁজ করে বের করে দেবে যে এর পেছনে কি কি চক্র, কারা কারা এর পেছনে রয়েছে। ঠিক এই ধামাচাপার ফলে রাস্তায় মানুষ নামলেন। সজলবাবুর সঙ্গে থাকুন।